অষ্টাদশ লোকসভা নির্বাচনের ত্রিপুরার পূর্ব আসনে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী সিপিআইএমের কমরেড রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এই সাবরুম শহরের এই সমাবেশের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী, উপস্থিত আছেন জাতীয় কংগ্রেসের প্রদেশ কমিটির সভাপতি শ্রী আশিস কুমার সাহা মহোদয়, উপস্থিত সাবরুম মহকুমা কমিটির সিপিআইএমের সম্পাদক কমরেড অরুণ ত্রিপুরা সহ এখানে ইন্ডিয়া মঞ্চের বিভিন্ন নেতৃবর্গ, উপস্থিত এই শহরের সুধী সজ্জন মণ্ডলী, নাগরিক বৃন্দ, ব্যবসায়ীগণ এবং আজকের এই সমাবেশে যারা মিলিত হয়েছেন, মা, বোন এবং বন্ধুগণ, আপনাদের সকলকে আমি প্রথমেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা জানেন যে অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ের নির্বাচন 26শে এপ্রিল আমাদের রাজ্যের এই পূর্ব ত্রিপুরা আসনের এই নির্বাচন 26শে এপ্রিল। এবারকার এই নির্বাচন গোটা ভারতবর্ষের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এসে দাঁড়িয়েছে, কারণ আমরা দেশের স্বাধীনতার পর থেকে স্বাধীন দেশের নাগরিক হিসাবে এতদিন যে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে সংবিধানকে নির্ভর করে দেশের ধর্মনিরপেক্ষতা, সব ধর্মের বর্ণের মানুষের বসবাস করার অধিকার, গণতান্ত্রিক অধিকার, এই সমস্ত অধিকারের উপর এক বড় আঘাত নেমে এসেছে। বিশেষ করে 2014 সালের পর থেকে আরএসএস পরিচালিত বিজেপি সরকার, নরেন্দ্র মোদী নেতৃত্বে এই সরকার আসার পর থেকে এই আক্রমণ তীব্রভাবে বেড়েছে। আপনারা এটাও জানেন, স্বাধীনতার সময়ে এই আরএসএস আমাদের দেশ যখন স্বাধীন হলো, স্বাধীন দেশের সংবিধান রচনা করলেন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তার নেতৃত্বে সেই সংবিধানকে আরএসএস বিরোধিতা করেছিল। 1949 সালের 26শে নভেম্বর যেদিন সংবিধান পরিষদ এই সংবিধান গ্রহণ করেন, সেদিনেই বিরোধিতা করেছিল যে আমরা এই সংবিধান মানি না, আমাদের সংবিধান চাই মনুসংহিতা, মনুস্মৃতি, যার মূল বিষয়ই হচ্ছে বর্ণবাদ। এই বর্ণবাদে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এভাবে বিভক্ত করা হয়েছে। যারা শূদ্র তাদের জন্য সবচেয়ে নিকৃষ্ট মানের কাজ সেবা করাই হচ্ছে তাদের দায়িত্ব। একই সঙ্গে যারা নারী তাদেরকেও বলা হয়েছে শূদ্রাণী, তাদেরও একই দায়িত্ব, তাদের কোনো অধিকার নেই। এইভাবে একটা বিরাট অংশের মানুষের সমস্ত অধিকার ক্ষুণ্ণ করে এরকম একটা মতবাদকে তারা সংবিধান হিসাবে গ্রহণ করতে চেয়েছিল। সেই দিন পারেনি, কিন্তু আজকে যখন এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকার এসেছে, আরএসএস এর সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে, আমাদের দেশের সংবিধানকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের দেশের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধর্মনিরপেক্ষতা। সব ধর্মের মানুষ এদেশে বসবাস করবেন, তাদের ধর্ম, তাদের উপাসনা, তাদের মন্দির, মসজিদ, গির্জা
সমস্ত কিছুকে রক্ষা করবেন, রাষ্ট্র ধর্মের নিরপেক্ষতায় থাকবেন, সব ধর্মের মানুষ যেন সমান অধিকার ভোগ করতে পারে সেই ব্যবস্থা থাকবে। আজকে সবচেয়ে বড় আঘাত নেমে এসেছে সেই ধর্ম নিরপেক্ষতার উপর। ধর্ম নিরপেক্ষতা যদি খণ্ডন করা হয়, বন্ধ করা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে বসবাস করছি তার মূলে। কি সংখ্যালঘু মুসলিম অংশের মানুষ, বুদ্ধিস্ট, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষ, তারা কোথায় যাবেন? সবচেয়ে বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে আজকে, এই ধর্ম নিরপেক্ষতা রক্ষা হবে কিনা। তাই আজকের এই নির্বাচন অন্য যে কোনো নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা। গণতান্ত্রিক অধিকার, কোথায় গণতন্ত্র থাকছে? গণতান্ত্রিক পদ্ধতিতে যেই সব সংস্থায় নির্বাচিত হওয়ার কথা, সেখানে অগণতান্ত্রিক পদ্ধতির রাস্তা অবলম্বন করছে। নির্বাচন কমিশন নিয়োগের নিয়ম পরিবর্তন করে এককভাবে যাতে নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার সদস্য তারাই সংখ্যাগরিষ্ঠ থাকতে পারেন সেই ব্যবস্থা করেছেন। আগে যে ব্যবস্থা ছিল, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেই নিয়ম পরিবর্তন করে দিল। সংসদে যারা নির্বাচিত হয়ে যান, গোটা দেশ থেকে মানুষের কথা তুলে ধরার জন্য, মত প্রকাশ করার জন্য, আমরা কি দেখলাম? সর্বশেষ যে এই পার্লামেন্ট অধিবেশন গেল, সেখানে 146 জন সাংসদকে বহিষ্কার করে দিলেন। তারপর তাদের খুশি মতো বিল পাস করিয়ে নিচ্ছেন, 6 মিনিটের মধ্যে 9টি বিল পাস করিয়ে নিচ্ছেন। এর নাম গণতন্ত্র? একে গণতন্ত্র বলে? এইভাবে স্বৈরাচার আজকে মাথায় উঠে বসেছে। এর থেকে দেশকে মুক্ত করতে না পারলে সব ধর্মের মানুষ যেমন তাদের অধিকার থাকবে না, মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না। আমাদের রাজ্যের অবস্থা কি? আমরা রাজনৈতিক দলের অফিস করতে পারি না, মিছিল মিটিং করতে পারি না, দাবি করতে পারি না, আন্দোলন করতে পারি না, তার উপর আক্রমণ আসছে। কোথায় গণতন্ত্র? এইভাবে তারা কি চাইছে? হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, এই যদি হয় তাহলে আমাদের দেশের অন্য ধর্মের লোক কোথায় যাবে? হিন্দি ভাষাই যদি একমাত্র ভাষা হয়, আমাদের এত ভাষা, তো আমাদের ভাষা কোথায় যাবে? বাংলা ভাষা কোথায় যাবে? ককবরক ভাষা কোথায় যাবে? তামিল ভাষা কোথায় যাবে? অহমিয়া ভাষা কোথায় যাবে? আরো যে ছোট ছোট ভাষা আছে সেগুলি কোথায় যাবে? হারিয়ে যাবে। হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, এই চাইছে তারা। এইভাবে দেশের গণতন্ত্রকে, সংবিধানকে ধ্বংস করতে চাইছে। এই ধ্বংসের হাত থেকে ভারতবর্ষ রক্ষা পাবে কি পাবে না, এটা নির্ভর করবে এবারকার নির্বাচনে। তবে এটা ঠিক, মানুষ কিন্তু জেগে উঠছে, মানুষ জেগে উঠছে। তাদের যে প্রতিশ্রুতি ছিল, প্রতিটা প্রতিশ্রুতি খেলাপি করেছে। 14 সালে যখন ক্ষমতায় আসে, প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। আর আজকে ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পর সবচেয়ে বেশি বেকারত্বের হার হচ্ছে ভারতবর্ষে। শিক্ষিত বেকার, তাদের হার হচ্ছে 83%। এই 10 বছর যদি নরেন্দ্র মোদী সরকার তার কথা রাখতেন, 20 কোটি বেকারের চাকরি দিতে পারতেন। চাকরি হয়েছে? কোথায় চাকরি হয়েছে? প্রতি বছর কর্মসংস্থান থেকে ছাঁটাই হয়েছে। কর্মসংস্থান কবে এসেছে? এই ভয়ঙ্কর পরিস্থিতি আজকে গোটা ভারতবর্ষের মধ্যে। কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলিতে লক্ষ লক্ষ পদ খালি পড়ে আছে, লোক নিয়োগ হচ্ছে না। এটা যেমন গোটা ভারতবর্ষের চেহারা, তেমনি আমাদের রাজ্যে 6 বছর হয়ে গেছে। 18 সালে যখন ক্ষমতায় আসে, তখনই প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 চাকরি, ঘরে ঘরে চাকরি। আর আজকে সেই চাকরি কোথায়? কেন চাকরি হচ্ছে না? এই চাকরি শুধু কি বামপন্থী ঘরে, বিরোধী ঘরে ছেলে মেয়েদের দাবি? বিজেপি যারা করে,
তিপ্রামথা যারা করে, অন্যান্য যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের ঘরের ছেলে মেয়েদের চাকরির দরকার নেই। কোথায় চাকরি? আর ক্লাস 3, ক্লাস 4 কি পাস লাগে এই চাকরি করতে? ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস, 12 পাস। এই বেকার পড়ে আছে আমাদের রাজ্যে হাজার হাজার। আর এই লোক নিয়োগ করা হচ্ছে বাইরের রাজ্য থেকে, মালদা থেকে এনে ক্লাস 3, ক্লাস 4 এর চাকরি করছে এখানে। এরকম ভাবে কর্মসংস্থানের উপর আজকে ভয়ঙ্কর আঘাত নেমে এসেছে। এইভাবে কি প্রতিশ্রুতি তারা রক্ষা করেছে? কৃষকের ফসলের দ্বিগুণ দাম দেবে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে। হয়েছে? পেয়েছেন কেউ? জিনিসপত্রের দাম বাড়বে, দাম কমবে 100 দিনের মধ্যে। 100 দিনের মধ্যে দাম কমেছে। একটা জিনিস আছে যে জিনিসের দাম দ্বিগুণ হয়নি। পেট্রোল ডিজেল কত ছিল দাম? 60 টাকা পেট্রোল, 50 টাকা ডিজেল, আজকে 100 টাকা। গ্যাসের দাম 400 টাকা, আজকে 1000 টাকা দিয়ে গ্যাস কিনতে হয়। এইভাবে যদি ধরেন আপনি, ডাল, তেল, নুন, মরিচ, সাবান, ঔষধ, সমস্ত জিনিসের দাম আজকে বাড়ছে। এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই মোদী সরকার। এই প্রতারণার হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব এসে আমাদের পড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর, আপনারা এর মধ্যে শুনেছেন, তারা বিভিন্নভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করে। সিপিআইএম সারা বছর চাঁদা তুলে, চাঁদার জুলুম করে। হ্যাঁ, আমরা চাঁদা তুলি, 10 টাকা, 5 টাকা, 50 টাকা করে চাঁদা তুলে আমাদের সংগঠন করি, পার্টি করি, আমরা নির্বাচন করে এই কাজ করি। আর এই চাঁদা বন্ধ করার নামে কি করেছে এটা সবচেয়ে ভালো বলতে পারবেন। আজকে প্রধান বক্তা কমরেড জিতেন দা এখানে উপস্থিত আছেন, তখন সংসদে ছিলেন 2019 সালে। যখন এই বিল পাস করেন, যে খুশি যত খুশি চাঁদা দিতে পারবেন, রাজনৈতিক দলকে তার নাম প্রকাশ করা হবে না। কোন দলকে টাকা দেওয়া হয়েছে নাম প্রকাশ করা হবে না, জানা যাবে না। বিরোধিতা করেছিল আমাদের পার্টি। শুধু বিরোধিতা না, একটা পয়সাও যেমন আমরা গ্রহণ করিনি, তেমনি এই অসাংবিধানিক দুর্নীতি বন্ধ করার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি এই মামলা করেছে। এই মামলার রায় হয়েছে অসাংবিধানিক, বেআইনি, এটা বন্ধ করেছে। কারা চাঁদা দিয়েছে, কাদের চাঁদা দিয়েছে নাম প্রকাশ করতে হবে, এখন নাম প্রকাশ করেছে। সেই নামের তালিকায় কারা টাকা পেয়েছে, যা চাঁদা দিয়েছে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান, সমস্ত টাকার সিংহভাগ টাকা গেছে বিজেপির কোষাগারে। কারা টাকা দিয়েছে? তারা বড় বড় কোম্পানি তো আছে, সবগুলির কথা আমি বললাম না। ওষুধ কোম্পানি, 27টা ওষুধ কোম্পানি আছে, 37টা ওষুধ কোম্পানি আছে যাদের নোটিশ হয়েছে। জাল ওষুধ, 2 নম্বরই ওষুধ, এই ওষুধ খেলে শিশুদের মৃত্যু হতে পারে, বন্ধ করে এই ওষুধ। এই নোটিশ পাওয়ার পর সিবিআই, ইডি কোথাও গিয়েছে, তারপরেই লাইন ধরছে বিজেপি ফান্ডে টাকা দেওয়ার জন্য। 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা দেওয়ার পর তাদের আর নোটিশ হয় না, তাদের ওষুধ আর 2 নম্বরই বলে না, তাদের জাল ওষুধ আর বলে না, এই ওষুধের অনুমোদন দিয়ে দিলে। টিকা, ভ্যাকসিন যখন বেরোলো, সেই ভ্যাকসিন অনুমোদন পায় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে, নরেন্দ্র মোদী অনুমোদন দিয়ে দিলেন। ওই ভ্যাকসিনকে কত দাম ছিল? 140 থেকে 150 টাকা। সেই ভ্যাকসিন, সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন বাজারে বিক্রি হয়েছে 650 থেকে 700 টাকা। আর এই ভ্যাকসিন নিয়ে হাজার হাজার, লক্ষ লক্ষ মারা গেছে। তাদের দাহ করার জায়গা নেই, ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, এই পরিণতি হয়েছে। কিন্তু বিজেপির ফান্ডে তো সবচেয়ে বেশি টাকা দিয়েছে এই সিরাম ইনস্টিটিউট। সেই টাকা পেয়ে এই জাল ওষুধ, জাল ভ্যাকসিন বাজারে চালু করে দিল।
এইভাবে মানুষের মৃত্যু তাদের কাছে কোনো বিষয় না। এই বাজারে আমরা যারা আছি সবাই তো নির্ভর করি শেষ মুহূর্তে অসুস্থ হলে মা বাবা ছেলে মেয়ে পরিবারের অন্যরা, যে শেষ মুহূর্তে ডাক্তার যখন লিখে দেয় ওষুধ খেয়ে জীবন রক্ষা করার চেষ্টা করি, সেই ওষুধ এখন ডাক্তাররাও সন্দেহ করছে যে দেখে শুনে ওষুধ কিনবে। কোথায় যাবেন আপনি? কিন্তু মোদী সরকারের কাছে এইসব কোনো বিষয়ই না। এই হচ্ছে মানুষের জীবন নিয়ে যারা খেলতে পারে, এই হচ্ছে বিজেপি। এই জালিয়াত সবচেয়ে বড় দুর্নীতি। এটা শুধু আমরা বলিনি, এই নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী একজন বড় অর্থনীতিবিদ, বাইরের থেকেও পড়ে এসেছে, লন্ডন থেকেও পড়ে এসেছে, সে বলেছে যে এই ইলেকট্রাল বন্ড, নির্বাচনী চাঁদা তোলার যে আইন, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি, বিশ্বের মধ্যে বিখ্যাত দুর্নীতি। বিশ্বগুরু বলে নরেন্দ্র মোদীকে বিশ্ব বিখ্যাত দুর্নীতিবাজ। শুধু আমরা বলছি না, সুপ্রিম কোর্ট বলছে না, তার দলের মধ্যেও বলছে, সীতারামনের স্বামী বলছে। আজকে এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে এই দুর্নীতিবাজ জালিয়াত, তাদেরকে যদি এই শাসন ক্ষমতা থেকে হটানো না যায়, দেশের সর্বনাশ হবে। এই সর্বনাশ থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শুধু ইন্ডিয়া মঞ্চের 27-28টা রাজনৈতিক দলের না, গোটা ভারতবর্ষের সচেতন নাগরিক দেশপ্রেমিক মানুষের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য আজকে এগিয়ে আসতে হবে। বলছে মোদি গ্যারান্টি, এখন বিজেপি গ্যারান্টি না, মোদি গ্যারান্টি। মোদি গ্যারান্টি মানে 2 কোটি বেকারের চাকরি দেবে বলে প্রতারণা করেছে, দ্বিগুণ ফসলের দাম দেবে বলে প্রতারণা করেছে, জাল ওই কালো টাকা উদ্ধার করে 15 লাখ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতারণা করেছে, জিনিসপত্রের দাম কমাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতারণা করেছে। এটার নাম মোদি গ্যারান্টি না মোদি প্রতারণা? বলা যেতে পারে এটা মোদি প্রতারণা। প্রতারকের নাম হতে পারে নরেন্দ্র মোদী। এর আগে আমাদের দেশে কোন প্রধানমন্ত্রী এত নিচে নামেনি, যে অবস্থার মধ্যে চলে গেছে, সেই গ্যারান্টির কথা বলছে। তাই এই অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য আজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই আমি আহ্বান করব, আমার পরে আরো বক্তারা আছেন, বিস্তৃত আলোচনা করবেন, কিন্তু আজকে আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব, এই পূর্ব ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াং, সর্বজয় রিয়াং এর সন্তান, যিনি সর্বজয় রিয়াং এডিসির একজন সম্মানিত সদস্য ছিলেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য তাকে খুন করা হয়েছে। রাজেন্দ্র রিয়াং এর বাবাকে, রাজেন্দ্র রিয়াং এর ভাইকে খুন করা হয়েছে। সন্ত্রাসবাদের কাছে মাথা নত করে আমাদের রাজ্যটা ভাগ হয়ে যাক, জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি হোক, এটা চায়নি। সেই পরিবারের সন্তান কমরেড রাজেন্দ্র রিয়াং এডিসিতে নির্বাচিত হয়েছিল, এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, বিধানসভায় একাধিকবার নির্বাচিত হয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সারা জীবন জাতি উপজাতি অংশের মানুষের জন্য লড়াই করে আসছেন। বর্তমানে আমাদের সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড রাজেন্দ্র রিয়াং। এই রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে ত্রিপুরার স্বার্থে, দেশের স্বার্থে দিল্লিতে পাঠানো আবেদন আমরা করছি। ভাড়া করা, ওই বাইরের থেকে আনা, তাদেরকে দিয়ে আর সর্বনাশ করবেন না, আর ঠকবেন না। অনেক ঠক হয়েছে, অনেক ঠকবাজি আপনারা দেখেছেন। সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আবার ফিরে আসুন, দেশ রক্ষার স্বার্থে, ত্রিপুরার স্বার্থে আমাদের প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই আবেদন আপনাদের সকলের কাছে রেখে আমি সকলকে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।